আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ হাকিমুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে। তো সবার অবগতির জন্য জানিয়ে রাখতেছি যে আমরা এই চ্যানেলে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি একদম ফ্রিতে সম্পূর্ণ কোর্সটি দিচ্ছি। যে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24, দুইটি প্লেলিস্ট আমাদের এই চ্যানেলে আছে। আমাদের এই দুইটি প্লেলিস্টে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ টপিক্সের আপনি ভিডিও পাবেন। আপনি চাইলে ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তো চলে আসি আজকের টপিক্সে। আজকের যে টপিক্স আমাদের তা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। এই বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ বাঙালি জাতি কিভাবে আসলো, বা আমরা যে বাঙালি জাতি সংবিধান অনুসারে বললি, কিন্তু এই বাঙালি জাতিটা আসছে কোথা থেকে, এই বিষয়টা আমরা আজকে দেখব। তো সবার আগে বলে রাখি, আজকে থেকে 5, 6, 10 হাজার বছর আগে যে তথ্য পাওয়া যায়, এই ভারতীয় উপমহাদেশে বা এই বাংলায় যে উপজাতিরা বসবাস করত তাদেরকে বলা হতো নেগ্রিটো। এই নেগ্রিটো উপজাতিদের যে উত্তরাধিকার বা পরবর্তী যে প্রজন্ম যা আমরা দেখতে পারি আর কি, মূলত যে সাঁওতাল, ডোম, চান্ডাল, এরা হচ্ছে এই নেগ্রিটো যে জাতিগোষ্ঠী আজ থেকে 5, 7, 10 হাজার বছর আগে এই ভারতীয় উপমহাদেশে এবং বাংলায় ছিল, তাদেরই হচ্ছে পরবর্তী প্রজন্ম, যা আমরা এখন বর্তমান সময়ে দেখতে পারি। তো আজ থেকে প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে, 5 থেকে 6 হাজার বছর আগে যখন এই ভারতীয় উপমহাদেশে নেগ্রিটো জাতিগোষ্ঠী বসবাস করত এই বাংলায় এবং ভারতীয় উপমহাদেশে, তখন অস্ট্রিক নামক এক জাতিগোষ্ঠী, আসলে অস্ট্রিক জাতিগোষ্ঠীটা আসছে কোথা থেকে? এই অস্ট্রিক জাতিগোষ্ঠী হচ্ছে যেমন আমরা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এখন, আমরা যদি মানচিত্র আমাদের যদি কারো থাকে তাহলে আমরা দেখবো যে বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার দেশ হয়, তাহলে তারও নিচে দক্ষিণ দিকে হচ্ছে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া, দুইটি দেশ আছে। এই দেশগুলোতে বসবাস করতো যেই প্রাচীন জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীকে বলা হতো হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী। এই অস্ট্রিক জাতিগোষ্ঠী সভ্যতায় অনেকটাই উন্নত ছিল এই নেগ্রিটো জাতিগোষ্ঠী থেকে। ফলাফলস্বরূপ এই অস্ট্রেলিয়া থেকে, এই অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে অস্ট্রিক জাতিগোষ্ঠী ইন্দোচীন হচ্ছে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, অর্থাৎ আমরা মানচিত্রে দেখবো মায়ানমারের এই পাশে যে দেশগুলো লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই দেশগুলো হয়ে তারা হচ্ছে এই বাংলাতে এসেছিল। তাহলে কারা এসেছিল? অস্ট্রিক জাতিগোষ্ঠী। কত বছর আগে? 5 থেকে 6 হাজার বছর আগে অস্ট্রিক জাতিগোষ্ঠী এসেছে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ইন্দোচীন হয়ে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম হয়ে বাংলায় এসেছিল। এসে তারা এই নেগ্রিটো জাতিগোষ্ঠী ছিল তাদের থেকে দুর্বল। ফলাফলস্বরূপ নেগ্রিটো জাতিগোষ্ঠীদেরকে উৎখাত করে, বা দেখা যায় যে অনেক নেগ্রিটো জাতিগোষ্ঠীকে হত্যা করছে, আর অনেকে হচ্ছে পালিয়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশে গেছে। আমরা কিন্তু বিভিন্ন উপজাতিদেরকে দেখবো যে তারা পাহাড়ে বসবাস করে। এর কারণ কিন্তু এটাও একটা, যে জাতিগোষ্ঠীরা তাদের থেকে সভ্যতা উন্নত ছিল, যারা তাদেরকে এসে আক্রমণ করছে, ফলে তারা পাহাড়ের মধ্যে চলে গিয়েছিল। তাহলে এই অস্ট্রিক জাতিগোষ্ঠীরা কিন্তু তার পরবর্তীতে যখন বাংলায় বসবাস করা শুরু করে, তখন দ্রাবিড় নামক এক জাতিগোষ্ঠী, আসলে এই দ্রাবিড় জাতিগোষ্ঠী কারা? এই দ্রাবিড় জাতিগোষ্ঠী যদি আমরা আন্তর্জাতিক মানচিত্র খুলে, অবশ্যই আমরা কিন্তু এই ক্লাসটি করার সময় আন্তর্জাতিক মানচিত্র খুলে দেখবো এবং ক্লাসটি শুনবো। এই দ্রাবিড় জাতিগোষ্ঠী হচ্ছে ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চল। যদি আমরা দেখি যে ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চল বলতে কি, ইউরোপের হচ্ছে দক্ষিণ দিকে, আফ্রিকার পূর্ব দিকে, এশিয়ার পশ্চিম দিকে, অর্থাৎ যে ভূমধ্য সাগরটা রয়েছে, উপরে হচ্ছে ইউরোপ, তার এইদিকে হচ্ছে এশিয়া, এবং এই জায়গাটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই যে ভূমধ্য সাগরের তীরবর্তীতে বসবাস করতে এই অস্ট্রিক জাতিগোষ্ঠী, তারা এই দ্রাবিড় জাতিগোষ্ঠী, তারা যখন অস্ট্রিক জাতিগোষ্ঠী যখন বাংলাদেশে বসবাস শুরু করে, তার কিছু পরেই, হয়তো 1000 বছর পরে, তারা এই ভারতীয় উপমহাদেশে আসা শুরু করে এবং বাংলা আসা শুরু করে। তো এই দ্রাবিড় জাতিগোষ্ঠী কিন্তু এই অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে একটু সভ্যতায় উন্নত ছিল। ফলাফলে উন্নত থাকার কারণে এই দ্রাবিড় জাতিগোষ্ঠী অস্ট্রিক জাতিগোষ্ঠীর সাথে একটা মিশ্রণ ঘটে আর কি, সহজ কথায় যে মিশ্রণ ঘটে, এবং দেখা যায় যে অনেক অস্ট্রিক জাতিগোষ্ঠী সেখানে বিলুপ্ত হয়, বা অনেক দ্রাবিড় জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়, এবং তার কিছু পরে
এই মঙ্গোলীয় জাতিগোষ্ঠী অর্থাৎ মঙ্গোলিয়া থেকে, আমরা যে বর্তমানে এখন চীনের পাশে একটি দেশ দেখতে পাচ্ছি মঙ্গোলিয়া দেশ, সেই দেশটির বিখ্যাত ইতিহাস সম্পর্কে আমরা বলে যে চেঙ্গিস খান সম্পর্কে আমাদের মনে পড়ে। এই দেশ থেকে এক জাতিগোষ্ঠী হচ্ছে আসছে চীন এবং মঙ্গোলিয়া থেকে। এই জাতিগোষ্ঠী এসে এই যে দ্রাবিড় এবং অস্ট্রিক যে জাতিগোষ্ঠীর যে একটা মিশ্রণ আমাদের এই বাংলায় ছিল তাদের সাথে হচ্ছে মিলে যায়। তো এই তিন জাতিগোষ্ঠীর সাথে তিন জাতিগোষ্ঠী যখন একটা মিশ্রণ ঘটে, সেই মিশ্রণের ফলে যে জাতিগোষ্ঠী তৈরি হয় সেটি হচ্ছে অনার্য জাতিগোষ্ঠী। তবে যদিও তিনটি জাতির এখানে মিশ্রণ ঘটে, তবে আমাদের মনে রাখতে হবে তার মধ্যে সব থেকে বেশি কিন্তু পরে ছিল হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী। তাই কিন্তু আমরা জানি যে বিভিন্ন সাধারণ জ্ঞান পড়তে বা বাংলা পড়তে আমাদের হচ্ছে এমন প্রশ্ন থাকে যে বাঙালি জাতির উৎপত্তি কোন জাতি থেকে, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন থাকে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে যদিও এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে মিশ্রণ ঘটে, তবে তার মধ্যে অস্ট্রিক জাতিগোষ্ঠীর সংখ্যা ছিল সব থেকে বেশি। এই অস্ট্রিক জাতিগোষ্ঠীর সাথে সর্বশেষে যখন মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর মিশ্রণ ঘটে, তখন বাং নামক এক জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়। কি জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়? বাং জাতিগোষ্ঠী। তাহলে এই বাং নামক একটা জাতিগোষ্ঠী তখনই তৈরি হয় যখন অস্ট্রিকের সাথে মঙ্গোলীয়দের মিশ্রণ ঘটে। এই মাঝে যে দ্রাবিড় জাতিগোষ্ঠী এরা অনেকটা বিলুপ্ত হয়ে যায় ধরলেই চলে, এবং এই বাং জাতিগোষ্ঠীকে আমরা বলি হচ্ছে অনার্য জাতিগোষ্ঠী বা আর্য পূর্ব জাতিগোষ্ঠী। আর্য পূর্ব জাতিগোষ্ঠী বলার পিছনে অবশ্যই কারণ রয়েছে। সেটির মূল কারণ হচ্ছে যে আমাদের এই বাংলায়, আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 150 এরকম এই সময়কালে আর্য জাতিগোষ্ঠী কিন্তু আগমন ঘটেছিল। তো আর্য জাতিগোষ্ঠী যেহেতু সভ্যতায় অনেক উন্নতি ছিল সব জাতিগোষ্ঠী থেকে, তাই আমরা অনেক সময় বলি যে আর্য পূর্ব জাতিগোষ্ঠী হচ্ছে বা অনার্য জাতিগোষ্ঠী হচ্ছে বাং জাতিগোষ্ঠী বা মঙ্গোলীয় বা দ্রাবিড় বা অস্ট্রিক, এই জাতিগোষ্ঠীগুলো বলি আমরা এই সম্পর্কে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এই আর্য জাতিগোষ্ঠীগুলো আসলে কই থেকে আসলো। আর্য জাতিগোষ্ঠীদের প্রধান যে আবাসভূমি ছিল তা হচ্ছে রাশিয়ার উরাল পর্বতমালা। এই রাশিয়ার উরাল পর্বতমালা এবং ইরানের হচ্ছে ককেশীয় পর্বতমালা, এই জায়গাগুলোতে হচ্ছে রাশিয়ার উরাল পর্বতমালায় হচ্ছে আর্য জাতিগোষ্ঠী বসবাস করত আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে। তো এই জাতিগোষ্ঠী যখন এখানে বসবাস করলো, একটা জাতিগোষ্ঠী ততক্ষণে এক জায়গায় বসবাস করে যতক্ষণ তাদের সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য, তারপরে পশুপালনের জন্য জায়গা, জিনিসপাতি এগুলো থাকে যে তারা জীবিকা নির্বাহ করতে পারবে সেই জায়গায়। তো যখন মনে হলো যে তাদের সেই জায়গায় জীবিকা নির্বাহের জন্য কষ্ট হচ্ছে, তখন তারা সেই জায়গাতে মুভ করা শুরু করলো, অর্থাৎ সেই জায়গা ত্যাগ করা শুরু করলো। ত্যাগ করে তারা একটি অংশ আসলো হচ্ছে ইরানের হচ্ছে ইরানের ককেশীয় অঞ্চলে। তো যখন এই জায়গায় আসলো তখন তাদের একটা গোষ্ঠী ভেঙে গিয়ে ভারত উপমহাদেশের ভিতরে প্রবেশ করলো। আসলে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায়? ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় যে যেই জায়গার মধ্যে একটি মহাদেশের প্রায় সকল বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একটা মহাদেশে যত পশু পাখি বসবাস করে, যত রকমের ঋতু, জলবায়ু এগুলো দরকার সবকিছু আছে। এই ভারতীয় উপমহাদেশ ছিল হচ্ছে বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত হচ্ছে ভুটান, নেপাল, তার পাশে রয়েছে হচ্ছে আমরা জানি ভারত, পাকিস্তান, ভারতের হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত মালদ্বীপ এবং হচ্ছে শ্রীলঙ্কা। এই কয়েকটি দেশ মিলে হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে তখন তারা কি একটি অংশ চলে আসলো কোথা থেকে? ককেশীয় অঞ্চল থেকে। তারা এই ভারতীয় উপমহাদেশে অনেক পূর্বে আসলেও তারা কিন্তু এই বাংলায়, বর্তমান যেটা আমরা বাংলাদেশ বসবাস করি, এই বাংলায় কিন্তু তারা ঠিক অনেক পূর্বে আসেনি। তারা এসেছে খ্রিস্টপূর্ব 200 থেকে 150 অব্দে। তারা এসেছে কবে? তারা এসেছে হচ্ছে খ্রিস্টপূর্ব 200 থেকে 150 অব্দের দিকে হচ্ছে এই আর্য জাতিরা বাংলাদেশে আসে, এবং এসে এই অনার্য বা বাং জাতিগোষ্ঠীর সাথে একটি মিশ্রণ ঘটে। এই মিশ্রণ ঘটার পরে পরবর্তীতে যে জাতিগোষ্ঠী সৃষ্টি হয় তা হচ্ছে এই বাঙালি জাতিগোষ্ঠী। তাই এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেখলাম যে বাঙালি জাতিগোষ্ঠীর প্রধান যে অংশ তা গড়ে উঠেছে হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। আচ্ছা, বা এই জাতিগোষ্ঠীকে পূর্বে কিন্তু হচ্ছে আরেকটি নামে ডাকা হতো, সেটি হচ্ছে নিষাদ।
এই জাতিগোষ্ঠীকে বলা হয় নিষাদ জাতিগোষ্ঠী। কেন নিষাদ বলা হয়? এই নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী। নিষাদ শব্দের অর্থ কি? নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী, অর্থাৎ তারা শিকার করে জীবিকা নির্বাহ করত। তারা কি করত? শিকার করে জীবিকা নির্বাহ করত, তাই তাদেরকে বলা হয় নিষাদ জাতিগোষ্ঠী। তাহলে আমরা দেখলাম যে সর্বপ্রথম ছিল নেগ্রিটো জাতিগোষ্ঠী। নেগ্রিটো জাতিগোষ্ঠী থেকে ইন্দোচীন হয়ে অস্ট্রিক জাতিগোষ্ঠী এই বাংলায় আসে এবং নেগ্রিটোদেরকে উৎখাত করে। এর পরবর্তীতে দ্রাবিড়রা আসে, কিন্তু এই দ্রাবিড় অস্ট্রিকদের মধ্যে একটি মিশ্রণ ঘটলো। এই দ্রাবিড়রা এখানে টিকতে পারে না, পরবর্তীতে মঙ্গোলীয়রা আসে। মঙ্গোলীয়র সাথে অস্ট্রিকদের কি একটি সংমিশ্রণ ঘটে এবং ঘটে বাং নামক একটি জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়। আর বাঙালিদের প্রধান শাখা হচ্ছে গড়ে উঠেছে হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। একে নিষাদ জাতিগোষ্ঠী বলা হয়। নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী, অর্থাৎ তারা শিকার করে জীবিকা নির্বাহ করত। এই যা জাতিগোষ্ঠী আছে এগুলাকে বলা হয় অনার্য জাতি বা আর্য পূর্ব জাতি। তার সাথে আর্য জাতি অর্থাৎ রাশিয়ার উরাল পর্বতমালা এবং ইরানের হচ্ছে ককেশীয় অঞ্চল থেকে যে জাতিগোষ্ঠী এসেছে আর্য জাতিগোষ্ঠী, তার সাথে সংমিশ্র ঘটে হচ্ছে অনার্য জাতিগোষ্ঠী, ঘটে বাঙালি একটি জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস দেখার আগে আমি বলে রাখি, আমি ক্লাস নিচ্ছি হচ্ছে জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, তারা আমাদের এই বইটি ক্রয় করবেন হচ্ছে নাহিদ24 এবং রকমারি.com থেকে, এবং ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করতে পারবেন একদম ফ্রিতে। আমাদের ইউটিউব চ্যানেলে দুইটি প্লেলিস্ট রয়েছে, সাধারণ জ্ঞান বাংলাদেশ নাহিদ24, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাহিদ24। এই দুইটি প্লেলিস্টে আমাদের এই সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ ক্লাস অর্থাৎ সম্পূর্ণ ভিডিও থাকবে। আপনারা চাইলে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি একদম ফ্রিতে দেখতে পারবেন। এবার আমরা দেখব বাংলার ইতিহাস সম্পর্কে। তো বাংলার ইতিহাস সম্পর্কে বলার আগে আমরা আসলে ইতিহাসের উৎসটা সম্পর্কে একটু জানবো। আসলে ইতিহাস কি? ইতিহাস হচ্ছে প্রাচীন ঘটনার যে বিবরণ বা সত্য বিবরণ, এই বিবরণগুলো হচ্ছে ইতিহাস, যা ঘটে গেছে। এখন আমরা আসলে ইতিহাসের উৎস, আসলে একটা ইতিহাস কিভাবে গড়ে ওঠে বা কোন তথ্য পেলে তাকে আমরা ইতিহাস বলি, কোথা থেকে তথ্য পেলে। তো সবার আগে আমরা জেনে রাখি যে ইতিহাসের প্রধান উৎস হচ্ছে দুইটি। ইতিহাসের প্রধান উৎস কয়টি? দুইটি। একটি হচ্ছে লিখিত আর একটি হচ্ছে প্রত্নতান্ত্রিক। এই দুইটির মধ্যে লিখিত উপাদানকে আমরা দেশীয় যে লেখক বা দেশীয় বিবরণী থেকে আমরা একটি পাই, আর একটি হচ্ছে বিদেশিদের বিবরণী বা বিদেশিদের লেখনী থেকে। আর প্রত্নতান্ত্রিক হচ্ছে একটি হচ্ছে অভিলেখমালা, আরেকটি হচ্ছে মুদ্রা, আরেকটি হচ্ছে প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ। এই অভিলেখমালা বলতে বোঝায় যে বিভিন্ন যে শিলালিপি, তাম্রলিপি, যেগুলা বিভিন্ন জায়গায়, যেমন তাম্রলিপি মানে কি? তাম্রলিপি মানে তামার পাত্রে খোদাইকৃত আদেশ, অর্থাৎ শাসক বা রাজা সেই সময় তামার পাত্রে খোদাইকৃত তার একটি ছোট প্রদেশের শাসককর্তার কাছে পাঠিয়েছিলেন বা তার সেখানে খোদাই করে তার গৌরবের কথা লিখে রেখেছেন। এই বিষয়গুলো কিন্তু এই অভিলেখমালার মধ্যে অভিলেখমালার অন্তর্গত। এবং মুদ্রা, মুদ্রা হচ্ছে কি? একজন শাসক যখন ক্ষমতায় আসে, তখন আমরা জানি যে মুসলিম শাসকদের একটা বৈশিষ্ট্য ছিল কি, তারা যখন ক্ষমতা পাবেন তখন তারা নিজ নামে মুদ্রা প্রচলন করবেন এবং নিজ নামে খুদ্দা দিবেন। তাহলে এই মুদ্রাও কি একটি ইতিহাসের একটা উল্লেখযোগ্য একটি উৎস, অর্থাৎ এই মুদ্রা পেলে আমরা বুঝতে পারি যে সেই শাসক ছিল স্বাধীন। তারপরে আমরা আরেকটি হচ্ছে প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ, অর্থাৎ আমরা বাংলাদেশে অনেক জায়গায় প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ পেয়েছি, যেমন ময়নামতি, তারপর হচ্ছে আমরা পাহাড়পুর, মহেস্থানগড় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ পেয়েছি। আর এগুলো খননের পরে ইতিহাস মানে জানা যায় এবং সেই ইতিহাসকে আমরা লিপিবদ্ধ করি, আমরা জানার চেষ্টা করি। তো মোট কথা আমরা এখন দেখলাম হচ্ছে ইতিহাসের যে উৎসগুলা, সেই ইতিহাস উৎস। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাসের উৎস দেখব, যেগুলো হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। অর্থশাস্ত্র, এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে কৌটিল্য। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের, সে সময় চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তিনি ছিলেন এবং তিনি তার এই অর্থনীতি সম্পর্কে বা সেই সময় রাজ্য শাসনের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই সম্পর্কে যে গ্রন্থ লিখছে তা হচ্ছে অর্থশাস্ত্র, লিখেছেন হচ্ছে কৌটিল্য। এই কৌটিল্য কিন্তু আরো অন্য নাম আছে, যেমন বিষ্ণুগুপ্ত আছে, চাণক্য আছে, এই তিনটি কিন্তু তার নাম। তাই পরীক্ষা অনেক সময় আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন। অনেক সময় কৌটিল্য পরীক্ষা থাকলেও থাকতে পারে বা বিষ্ণুগুপ্ত থাকতে পারে। এটি হচ্ছে BC
তৃতীয় শতাব্দী, অর্থাৎ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিল, যে সেই 326 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছে তার শাসন। তাই আমরা মনে রাখবো যে সহজে যে অর্থশাস্ত্র যে লেখা হয়েছিল যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। এবার আমরা দেখব হচ্ছে হর্ষচরিত। এই হর্ষচরিত লিখেছেন হচ্ছে বাণভট্ট। এই বাণভট্ট কে ছিলেন? এই বাণভট্ট ছিলেন হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সভাকবি এই বাণভট্ট হর্ষবর্ধনের কিছু গৌরবের ইতিহাস এই হর্ষচরিতে উল্লেখ করেছেন। এই হর্ষচরিত গ্রন্থ থেকে সেই সময় যে পুষ্যবতী রাজবংশ ছিল, সেই বংশের আমরা বিভিন্ন ইতিহাস লিপিবদ্ধ রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি। এই হর্ষচরিত গ্রন্থটি 7ম শতাব্দীর। সম্রাট আকবরের সভাকবি ছিল আবুল ফজল। এই আবুল ফজলের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে আকবরনামা। এই আকবরনামা 3য় খণ্ড হচ্ছে আইনে আকবরী। এই গ্রন্থে আমরা সম্রাট আকবরের যে বিভিন্ন তার সময়কালে বা তার শাসনামলে বিভিন্ন ইতিহাস এই গ্রন্থ থেকে জানতে পারি। তাই আমাদের মনে রাখতে হবে এই কয়েকটি তথ্যই গুরুত্বপূর্ণ, কোনোটি বাদ দেওয়ার মতো নয়। আবুল ফজল হচ্ছে সম্রাট আকবরের হচ্ছে একজন সভারত্ন ছিলেন। তিনি হচ্ছে আকবরনামা রচনা করেন। সেই আকবরনামার একটি অংশ হচ্ছে আইনে আকবরী। এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ। যেমন এই গ্রন্থ থেকে অনেক তথ্য পাওয়া যায় যে সম্রাট আকবর হচ্ছে কি তৈরি করেছেন, মনসবদার ব্যবস্থা, তারপর হচ্ছে রাজপুত নীতি, এরকম অনেক নীতি গ্রহণ করছে যা এই বইয়ের মধ্যে আমরা পাই। এই রামচরিত লিখেছেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী কিন্তু সে সময় পাল যে বংশ ছিল তাদের একটি উচ্চ পদে চাকরি করতেন, এবং তিনি যে গ্রন্থটি রচনা করছেন এই রামচরিত, এটির হচ্ছে 2টি অর্থ রয়েছে। একটি হচ্ছে রামায়ণের কাহিনী ব্যাখ্যা করেছেন, আরও একটি অর্থ হচ্ছে এই পাল বংশে যে বিভিন্ন ঘটনা ঘটে গেছে এই গ্রন্থে আমরা এই তথ্যগুলো পাই। বিশেষ করে যে বরেন্দ্র ভূমি যে পালদের হাতছাড়া হয়ে গেছিল সেই সম্পর্কে এই রামচরিত গ্রন্থে হচ্ছে সন্ধ্যাকর নন্দীর এই গ্রন্থে এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। এছাড়াও কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা ইতিহাসের অনেক তথ্য পেয়েছি। তাই ইতিহাসের উৎস হিসাবে এই গ্রন্থগুলো অনেক উল্লেখযোগ্য। এছাড়া আমরা বলতে পারি যে ইবনে বতুতার কিতাবুল রেহলা, তারপরে হচ্ছে ইবনে বতুতার কিতাবুল রেহলা থেকে আমরা অনেক তথ্য বাংলা সম্পর্কে জানি। আমরা জানি যে ইবনে বতুতা হচ্ছে তার জীবনের দীর্ঘ একটি সময় তিনি ভ্রমণ করেছেন বিভিন্ন দেশে। তিনি হজ করতে এসে ভারতীয় উপমহাদেশে যখন কথা শুনে যেখানে ধন সম্পদ এই প্রাচুর্য ভরপুর, তখন তার ইচ্ছা হলো যে ভারতীয় উপমহাদেশ ঘুরে আসি, এবং তিনি আসলেন এবং দীর্ঘ সময় ভারতীয় উপমহাদেশে ছিলেন। তার এই বিবরণগুলো কিতাবুল রেহলা গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। তারপরে আমরা বলতে পারি হচ্ছে ইন্ডিকা গ্রন্থ। এই ইন্ডিকা গ্রন্থ লেখেন হচ্ছে মেগাস্তিনিস। ইনি হচ্ছে সেলুকাসের দূত ছিলেন। ইনি হচ্ছে 302 খ্রিস্টপূর্বে যখন চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিলেন তখন এই ভারতীয় উপমহাদেশে আসে। আর আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে কেন্দ্র ছিল, অর্থাৎ তিনি হচ্ছে মগধে শাসন করতেন। মগধের বিহার রাজ্যের প্রধান যে কেন্দ্রবিন্দু ছিল পাটালিপুত্র, এই পাটালিপুত্র ছিল হচ্ছে তার রাজধানী চন্দ্রগুপ্ত মৌর্যের। এই রাজধানী সম্পর্কে ইনি এই গ্রন্থে প্রচুর তথ্য দিয়েছেন ইন্ডিকা গ্রন্থে। মূলত এগুলোই উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া অনেক গ্রন্থ রয়েছে, তবে পরীক্ষায় আসার মতন যে গ্রন্থগুলো ইতিহাসের উৎস তা আমরা এই কয়েকটি গ্রন্থ মন দিয়ে পড়লে আশা করা যায় কমন পাবো। এবার আমরা দেখব হচ্ছে এই বাংলার মধ্যে এবং এই ভারতীয় উপমহাদেশের যে দূতরা, অর্থাৎ প্রাচীন যে আমরা রাষ্ট্রদূত বর্তমান সময়ে বলি, যারা হচ্ছে এসেছিলেন এবং বিভিন্ন শাসন আমলে বিভিন্ন শাসকের কাছে বিভিন্ন তথ্য নিয়ে, সেগুলো এবার আমরা দেখব। তা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মেগাস্তিনিস। ইনি এসেছিলেন হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন করেছিল। অবশ্যই আমাদের মনে রাখতে হবে চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুইজনে আলাদা ব্যক্তি। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের শাসক, আর চন্দ্রগুপ্ত শুধু হচ্ছে গুপ্ত বংশের শাসক। এটা আমাদের মনে রাখতে হবে। এই মেগাস্তিনিস 302 খ্রিস্টপূর্বাব্দে আসে। ইনি হচ্ছেন সেলুকাসের দূত হিসাবে আসেন। যখন আমরা জানি আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দের দিকে, তখন এই আলেকজান্ডার তো ফিরে যান তার অসুস্থতার জন্য। সেলুকাসের সাথে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয়। এক সময় গিয়ে যখন তাদের মধ্যে সন্ধি স্থাপন হয়, তখন চন্দ্রগুপ্ত সেলুকাসের মেয়ে তার হচ্ছে বিবাহ হয়। এর ফলে হচ্ছে
এই একটা সম্পর্ক তৈরি হয়। এই জন্য মেগাস্তিনি 302 খ্রিস্টপূর্বাব্দে এই ভারতীয় উপমহাদেশে আসেন এবং তিনি সে সময় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটালিপুত্র এবং এই পাটালিপুত্র সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ রয়েছে ইন্ডিকা গ্রন্থে অনেক বিবরণী দেয়। তা নিয়ে আসেন হচ্ছে 302 খ্রিস্টপূর্বাব্দে। পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু সবগুলো, যে মেগাস্তিনিস কার সময় আসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, কত সালে আসেন, 302 খ্রিস্টপূর্বাব্দের সময়। তারপর হচ্ছে ফাহিয়েন, এই ফাহিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ফাহিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়। তিনি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ গুপ্ত বংশের শাসক, তিনি তখন এই ভারতীয় উপমহাদেশে আসেন। এনার মূল আসার কারণ হচ্ছে ইনি ভেবেছিলেন যে ভারতে রয়েছে বিনয় পিটকের মূল গ্রন্থ। মূলত তিনি বিনয় পিটকের মূল গ্রন্থটা খোঁজার জন্য তিনি হচ্ছে চীন দেশে চৈনিক পরিব্রাজক ছিলেন ফাহিয়েন, তিনি চৈনিক পরিব্রাজক এই ভারতীয় উপমহাদেশে আসেন। তারপরে হিউয়েনসাংও কিন্তু একজন চৈনিক পরিব্রাজক ছিলেন। তো আমরা যদি এখানে সালটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস দেখবো যে এই সালের কিছু পূর্বে কিন্তু নালন্দা মহাবিহার তৈরি করেছিল হচ্ছে কুমারগুপ্ত, অর্থাৎ গুপ্ত বংশের শাসক কুমারগুপ্ত হচ্ছে নালন্দা মহাবিহার তৈরি করছিল। এই নালন্দা মহাবিহারে শিক্ষা লাভ করার জন্য কিন্তু এই যে হিউয়েনসাং হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে আসেন। এই নালন্দা মহাবিহারের যিনি অধ্যক্ষ ছিল শিলভদ্র, এই তার কাছেই কিন্তু তিনি হচ্ছে শিক্ষা লাভ করার জন্য এই হিউয়েনসাং হচ্ছে আসেন। এই সময় কিন্তু হর্ষবর্ধন ছিল পুষ্যবর্তী বংশের শাসক ক্ষমতায়। তাহলে আমাদের মনে রাখতে হবে হিউয়েনসাং এসেছিলেন হচ্ছে যখন হর্ষবর্ধন ক্ষমতায় ছিলেন, তিনি এসেছিলেন হচ্ছে শিলভদ্রের কাছে হচ্ছে শিক্ষা লাভ করার জন্য। শিলভদ্র ছিলেন হচ্ছে নালন্দা মহাবিহারের একজন শিক্ষক। ইবনে বতুতা হচ্ছে আসে হচ্ছে 1333 খ্রিস্টাব্দে, তিনি হচ্ছে 1345-46 খ্রিস্টাব্দে হচ্ছে বাংলায় আসে। পরীক্ষা অনেক সময় আসে যে বাংলায় কবে আসেন, ইবনে বতুতা বাংলায় আসেন 1345-46 খ্রিস্টাব্দে, আর হিউয়েনসাং বাংলায় আসে হচ্ছে 638 খ্রিস্টাব্দে, আর মাহুয়ান হচ্ছে ভারতীয় উপমহাদেশে আসে হচ্ছে 1406 খ্রিস্টাব্দে। ইনিও কিন্তু চৈনিক পরিব্রাজক। মোটামুটি এই পরিব্রাজকরা হচ্ছে ভারতীয় উপমহাদেশ এবং বাংলায় আসে। এগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা দেখব হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। তো বাংলার প্রাচীন জনপদ দেখার আগে আমি বলবো যে বাংলাদেশের মানচিত্রটা খুলে বসতে হবে, না হলে এটা মনে থাকবে না। কেননা আমাদের এই বিষয়গুলো হচ্ছে আমরা যতটা ভিজিবল করে মনে রাখতে পারবো, শুধু পড়ে গিয়ে বা দেখে মনে রাখতে পারবো না। অবশ্যই ভিডিওটা আমরা দেখবো মনোযোগ সহকারে, তাহলে আমরা সহজে মানচিত্র দেখলে বুঝতে পারবো। বাংলার আমরা যদি ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনপদ সম্পর্কে বলি তাহলে কিন্তু 16টি জনপদ ছিল বা ষোড়শ জনপদ ছিল। তাহলে আমরা প্রথমে বলি যে ভারতীয় উপমহাদেশে যে জনপদ ছিল তা হচ্ছে প্রধান জনপদ হচ্ছে 16টি, যা ষোড়শ জনপদ নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের আমরা বর্তমান যে বাংলাদেশে বসবাস করি এখানে কয়েকটি জনপদ ছিল। এই কয়েকটি জনপদ সম্পর্কে মূলত আমরা দেখব আজকে। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বিভাগ। এই যে এই জায়গাটুকু মানচিত্রর দাগ যেখান পর্যন্ত দিছি তার থেকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে যে জায়গাটুকু রয়েছে সিলেট বিভাগ এবং হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এই জায়গায় বাংলাদেশের যে জনপদ ছিল তা হচ্ছে হরিকেল জনপদ। তাহলে অবশ্যই আমরা মানচিত্রে দেখবো যে আট করাটা একটু এদিকে হতো, দাগ দেওয়ার পূর্ব দিকের যে জায়গাটিকে রয়েছে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এটা হচ্ছে হরিকেল জনপদের অন্তর্গত। এবং এরপরে আমরা দেখবো যে এই যে এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, কিছু অংশ ব্রাহ্মণবাড়িয়া অল্প একটু, বা হচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী যে জায়গাটুকু রয়েছে এটি হচ্ছে সমতট। এরপরে আমরা যদি মানচিত্রের ঠিক এই জায়গায় তাকাই, মানচিত্রের ঠিক এই জায়গাটি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলা ধরে এই পাশে মুর্শিদাবাদ সহ যা আছে এটি হচ্ছে গৌড় জনপদ। আর এই যে রাজশাহী বিভাগের যে জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরেন্দ্র, রাজশাহী, বগুড়া, বরেন্দ্র, দিনাজপুরের কিছু অংশ, এটা হচ্ছে বরেন্দ্র। আর তার আগে আমি একটা কথা বলে রাখি যে জনপদগুলোর সীমানা কিন্তু বিভিন্ন শাসকের সময় পরিবর্তন হয়েছিল, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে একটা জিনিসকে ধরে নিয়েছি যে বেশি সময় এখানে ছিল, তার মানে জনপদটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাইলে গৌড় জনপদ আমরা এখানে পেলাম যে বাংলাদেশের একটা মাত্র জেলা ছিল যেটা গৌড় জনপদের অন্তর্ভুক্ত, তা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল চাঁপাইনবাবগঞ্জ, বাকি সব ছিল হচ্ছে মুর্শিদাবাদ সহ সবকিছু হচ্ছে ভারতে। আর বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী, আর
রংপুর বিভাগের অল্প কিছু অংশ। আর রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগে যেটা বলা এটা হচ্ছে পুণ্ড। রংপুর রাজশাহী যা আছে এটা হচ্ছে পুণ্ড বিভাগ, পুণ্ড জনপদ। এই পুণ্ড জনপদের অনেক বড় ইতিহাস আছে, কেন আমরা জানি যখন মৌর্যরা শাসন করেছিল, গুপ্তরা শাসন করেছিল, তখন কিন্তু তাদের প্রাদেশিক রাজধানী ছিল যে পুণ্ড, যেমন মহাস্থানগড়, পুণ্ড, এটি ছিল তাদের প্রাদেশিক রাজধানী। তাদের কিন্তু মূল রাজধানী এটা ছিল না, তাদের মূল রাজধানী ছিল মগধের বিহার রাজ্যের পাটালিপুত্র, তা ছিল মূল রাজধানী। এই পুণ্ড ছিল হচ্ছে তাদের প্রাদেশিক রাজধানী। তাইলে পুণ্ডটা কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগের কিছু অংশ নিয়ে গঠিত। আর আমরা যে ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ বিভাগ, তারপরে হচ্ছে এই বরিশাল বিভাগ, এটি ছিল বঙ্গের অন্তর্গত। তাহলে এটি ছিল কি বঙ্গ। আর এই পাশে যে খুলনা বিভাগ রয়েছে এটি হচ্ছে রার। তাইলে মোটামুটি আমরা বাংলাদেশের যে স্পেসিফিক যে ইয়াগুলো জনপদগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, প্রশ্ন আসতে পারে এভাবে যে সিলেট বিভাগ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, বা পরীক্ষায় আসতে পারে যে বরেন্দ্র কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, মানে কোন বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত জেলা কোনটি। তারপরে আসতে পারে যে গৌড় জনপদের অন্তর্ভুক্ত জেলা কোনটি। আমরা তাহলে দেখেছি যে একমাত্র চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড়, আর বরেন্দ্র হচ্ছে রাজশাহী বিভাগ, রংপুরের কিছু অংশ, তারপর পুণ্ড হচ্ছে রংপুর বিভাগ সহ রাজশাহীর কিছু অংশ, তারপর হচ্ছে বঙ্গ দেখলাম হচ্ছে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের হচ্ছে বরিশাল বিভাগ। এই জায়গাটুকু আমরা দেখলাম হচ্ছে বঙ্গ। আর হরিকেন দেখলাম কি সিলেট বিভাগ আর হচ্ছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের মধ্যে এখানে আমরা দেখলাম হচ্ছে কুমিল্লা, নোয়াখালীটা কিন্তু আবার সমতটের অন্তর্গত। আমাদের এই জায়গাটুকু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে দেখলাম যে বাংলাদেশের একটি জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেটা হচ্ছে গৌড়ের অন্তর্গত। এই গৌড় কিন্তু হচ্ছে একসময় শাসন করতে হচ্ছে শশাঙ্ক। আমরা জানি প্রথম যিনি স্বাধীন নরপতি বলা হয় শশাঙ্ককে, সেই শশাঙ্ক গৌড় শাসন করতো এবং এই গৌড় রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ, আমাদের এটা মাথায় রাখতে হবে যে গৌড় রাজধানী কর্ণসুবর্ণ ছিল, এবং এই হরিকেনের রাজধানী ছিল হচ্ছে বড়কামতা। তাহলে আমরা দেখলাম হচ্ছে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ, হরিকেনের রাজধানী হচ্ছে বড়কামতা। রাজশাহী বিভাগকে বলা হচ্ছে বরেন্দ্রভূমি, আর এই পুণ্ডভূমি হচ্ছে অর্থাৎ মহাস্থানগড় সহ যে জায়গাটা আছে, এই মহাস্থানগড় ছিল মৌর্য এবং গুপ্তদের প্রাদেশিক রাজধানী। তো মোটামুটি জনপদ সম্পর্কে এই তথ্যগুলোই গুরুত্বপূর্ণ। আমরা এই তথ্যগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে দেখব, এবং আমরা যদি নিজেরাই ভিজিবল করি এবং ভাগ করে নিই আসলে কোন জেলাটি কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে আশা করি আমাদের পরীক্ষায় ভুল হবে না। তো সকলে ভালো থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।